প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তোমরা করোনার সময় বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রভাষক, ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট। আমি তোমাদের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1-এর আজকে দ্বিতীয় ক্লাস নেব। দ্বিতীয় ক্লাসে তৃতীয় অধ্যায়ের ঘ নম্বর পরিচ্ছেদে আজকের আমার ক্লাস হচ্ছে জাবেদা চ্যাপ্টার। জাবেদা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম অঙ্ক, ফার্স্ট অঙ্ক। এখন প্রথম যে জিনিসটা আমরা করতেছি, আমরা শুরু করব কি দিয়ে? জাবেদা দিয়ে। জাবেদা কী জিনিস এটাই আগে আমার জানার দরকার। জাবেদা হচ্ছে, জাবেদার ইংরেজি বলা হচ্ছে জার্নাল। এই জার্নাল শব্দটা হচ্ছে ফরাসি শব্দ জার থেকে উৎপন্ন। যার অর্থ হচ্ছে প্রতি দিবস। যার অর্থ হচ্ছে দিবস। এখন প্রতি দিবসের যে লেনদেনগুলো সর্বপ্রথম যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় সেটাকেই বলা হচ্ছে জাবেদা। তাহলে প্রতি দিবসের লেনদেনগুলো যে হিসাবের বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হবে সেটাকেই বলা হচ্ছে জাবেদা। কারবার প্রতিষ্ঠান বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে প্রতিদিন অনেকগুলো লেনদেন হয়। সেই লেনদেনগুলোকেই তারিখ অনুসারে ক্রমান্বয়ে নির্ণয় করে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় সেটাকেই বলা হচ্ছে জাবেদা। তাহলে জাবেদার কাজ হচ্ছে, জাবেদা থেকে আমরা কি বুঝলাম? প্রতিটা লেনদেনের, প্রতিদিনের যে লেনদেনটা হবে সেই লেনদেনগুলো যে হিসাবের বইতে সর্বপ্রথম লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হচ্ছে জাবেদা। তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করছি লেনদেন কি ছিল। লেনদেন বলতেছে প্রতি দিবসের লেনদেনগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করা প্রাথমিক কাজটা হচ্ছে জাবেদা। তাহলে আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম লেনদেন কি। লেনদেন হচ্ছে দুইটা মানুষের পক্ষে বা দুইটি পক্ষের মধ্যে যে আদান প্রদানটা হবে, আর্থিকভাবে আদান প্রদান অথবা সম্পত্তিগত আদান প্রদান, যেটা আদান প্রদান হবে সেই আদান প্রদানটাকে বলা হচ্ছে লেনদেন। তাহলে লেনদেন করতে গেলে আমার অবশ্যই দুইটা পক্ষ লাগতেছে। এই দুইটা পক্ষকেই লেনদেনে জাবেদাতে বলা হচ্ছে। এই যে দুইটা পক্ষ, এই দুইটা পক্ষকে একটাকে বলা হচ্ছে ডেবিট, একটাকে বলা হচ্ছে ক্রেডিট। লেনদেনের যে দুইটা পক্ষ থাকতেছে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট কী জিনিস? ডেবিট এবং ক্রেডিট বলতে আমরা বুঝবো যে লেনদেনের যে দুইটা পক্ষ থাকতেছে সেই দুইটা পক্ষর একটা, যে পক্ষটা সুবিধা গ্রহণ করতেছে সেটা হচ্ছে ডেবিট, আর যাই সুবিধা প্রদান করতেছে সেটা হচ্ছে ক্রেডিট। যেরকম গ্রহণকারী হচ্ছে ডেবিট, প্রদানকারী হচ্ছে ক্রেডিট। তাহলে আমার জাবেদার কাজ কি হচ্ছে দাঁড়াচ্ছে? তাহলে একটা যে লেনদেন হবে সেই লেনদেনটার ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা হচ্ছে মূল জাবেদার কাজ। তাহলে আমরা বুঝলাম ডেবিট এবং কি, যে লেনদেনের যে দুইটা পক্ষ থাকবে সেই দুইটা পক্ষ থেকে একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে, একটা পক্ষ সুবিধা দিবে। তো সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিট, সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদেরকে এখন জানতে হবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি। দেখুন, ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। তাহলে আমরা প্রথমে তোমাদের বোঝার জন্য আমি সনাতন পদ্ধতিতে আলোচনা করতেছি। দেখো, সনাতন পদ্ধতিতে 1 নম্বর বলতেছে ব্যক্তিবাচক হিসাব। আমি গত ক্লাসে আলোচনা করেছি, হিসাবের বিবরণটা তোমাদের আলোচনা করছিলাম।
সেখানে ব্যক্তিবাচক হিসাব কি সেটা আমি আলোচনা করছিলাম, তারপরও আজকে আবার একটু বলতেছি। ব্যক্তিবাচক হিসাব বলতেছে যে হিসাবের মধ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। এখন সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি, ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের পদ্ধতি বলতেছে ব্যক্তিবাচক হিসাবে গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। এখন দেখো, আমি যদি ব্যক্তিবাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই আমাকে ব্যক্তিবাচক হিসাবটা কি এইটা আগে ভালো করে জানতে হবে। ব্যক্তিবাচক হিসাব হচ্ছে যে হিসাবের মধ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে বলছে সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। আমি গত ক্লাসে আলোচনা করছিলাম আমি প্রতিটা হিসাব যদি আমি আমার নিজের করে নিই তাহলে আমার প্রতিটা অঙ্ক, প্রতিটা কথা বা প্রতিটা ভাষা বুঝতে অনেকটা সহজ আসবে। প্রতিটা লেনদেনের যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাই বা যে কোনো কাজ করতে যাই তাহলে সেটা আমার জন্য খুব সহজ আসবে। যেমন আমি বলছিলাম আমি আমার নিজের হিসাব করতেছি, আমার নিজের হিসাব করাতে আমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে ডেবিট, যেটা চলে যাবে সেটা হচ্ছে ক্রেডিট। যেমন সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা গ্রহণকারী যদি আমি নিজে হিসাব করি তাহলে আমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে ডেবিট, যেটা চলে যাবে সেটা হচ্ছে ক্রেডিট। আবার দেখো 2 নম্বর, সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে বলা হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে হচ্ছে ক্রেডিট। দেখো সম্পত্তিবাচক হিসাব কি বলছিলাম আমি গত ক্লাসে? সম্পত্তিবাচক হচ্ছে যে হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানে সম্পদ অর্জিত হয় বা সম্পত্তির হিসাব প্রকাশ পায় সেটাকে বলা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে বলা হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি কমে গেলে হচ্ছে ক্রেডিট। তাহলে সম্পত্তি যদি বৃদ্ধি পায়, আমি আগে যে কথাটা বললাম, আমার কাছে যেটা আসবে আমি যদি আমার নিজের হিসাব মনে করি প্রতিটা হিসাবকে, তাহলে সম্পত্তি যদি বৃদ্ধি পায়, সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পত্তিটা কি আমার নিজের কাছেই আসবে। তাহলে আমার কাছে যেটা আসতেছে ঘুরে ফিরে সেটাই হচ্ছে ডেবিট, আর সম্পত্তি কমে গেলে কি হচ্ছে আমার কাছ থেকে সম্পদটা চলে যাচ্ছে। তাহলে আমার কাছ থেকে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। মূল থিমটা দাঁড়াচ্ছে যে কোনো পাশেই যদি আমি হিসাবটা আমার নিজের করে নিতে চাই তাহলে প্রতিটা হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করাটাই সহজ হয়ে যাবে। এখানে বলা হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, তার মানে আমি আমার নিজের যদি হিসাব করি তাহলে আমার কাছে সম্পত্তি যদি আসে তাহলে বৃদ্ধি পাবে, তাহলে সম্পত্তি হচ্ছে ডেবিট। আবার আমার কাছে যদি চলে যায় তাহলে হচ্ছে ক্রেডিট। 3 নম্বরে আসো, নামিক বা আয় ব্যয় বাচক। নামিক বা আয় ব্যয় বাচক। নামিক বা আয় ব্যয় বাচক হিসাব কতদিন বলছিলাম? নামিক বা আয় ব্যয় হচ্ছে কি কোনগুলা? যে হিসাবের মাধ্যমে প্রতিষ্ঠানের লাভ লোকসান বা আয় ব্যয় নির্ণয় করা হয় সেগুলোকে বলা হচ্ছে নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। নামিক বা আয় ব্যয়বাচক হিসাবের মধ্যে পড়ে বেতন, কমিশন, সুদ, এগুলো হচ্ছে নামিক বা আয় ব্যয়বাচক। এখানে আসে দেখো ব্যয় বা লোকসান হলে ডেবিট, আয় বা লাভ হলে হচ্ছে ক্রেডিট। দেখো ব্যয় বা লোকসান হলে হচ্ছে ডেবিট, আয় বা লাভ হলে হচ্ছে ক্রেডিট। এখন এখানে আসে তোমাদের একটু মনে হচ্ছে যে উল্টা হয়ে গেল, আগে যা বললাম তা কিন্তু না। এখানে দেখো ব্যয় বা লোকসান হলে হচ্ছে ডেবিট, আয় বা লাভ হলে হচ্ছে
ক্রেডিট। আমাকে এখন বুঝতে হবে নামিক বা আয় ব্যয় বচন হিসাব কোনগুলা, বেতন, কমিশন, সুদ, এগুলো হচ্ছে নামিক বা আয় ব্যয় বচন হিসাব। এখন উদাহরণস্বরূপ দেখো, বেতন প্রদান করা হলো 1000 টাকা, বেতন প্রদান করা হলো 1000 টাকা। এখন বেতন যদি আমি দিই তাহলে কি আমার কাছ থেকে টাকাটা চলে গেল, তাহলে আমার কাছ থেকে টাকাটা চলে গেল, তাহলে বেতন প্রদান করা হলে আমি কি আমার কাছ থেকে টাকাটা চলে গেল, তাহলে আমার কাছ থেকে ব্যয় বা লোকসান হলে কি হবে, আমার কাছ থেকে টাকাটা চলে গেল, তাহলে ব্যয় বা লোকসান হলে খরচ হয়ে গেল, তাহলে খরচ হয়ে গেলে আমার কাছ থেকে যে টাকা চলে গেল, তাহলে বেতন বা লোকসান হিসাবে কি চলে গেল, কি হিসাবে, বেতন হিসাবে। তাহলে আমার কাছে নিজের কাছে থাকতেছে কি, বেতন হিসাব। তাহলে বেতন চলে গেল, বেতন, সরি একটু মিস্টেক হয়ে গেছে, বেতন প্রদান করা হলো, প্রদান করা হলে আমার কাছ থেকে কি টাকা চলে গেল, আর আমার কাছে হিসাব করার জন্য আমার কাছে কি থাকতেছে, তাহলে বেতন হিসাব। তাহলে আমার কাছে যেটা থাকতেছে সেটা কি, বেতন। তাহলে আমার কাছে হিসাব করতে গেলে আমাকে ব্যবহার করতে হচ্ছে কোনটা, বেতনটা। তাহলে আমার কাছে থাকতেছে কোনটা, বেতন। তাহলে আমার কাছ থেকে থাকতেছে বেতন, আর আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, বেতন দিতে গেলে আমার টাকা চলে গেছে, তাহলে নগদ টাকা চলে গেল, আর আমার কাছে হিসাব করার জন্য আমার নিজের প্রয়োজনে যেটা থাকলো সেটা হচ্ছে বেতন হিসাব। তাহলে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে কি, যদি আমি বেতনটা প্রদান করি তাহলে আমার কাছ থেকে টাকা চলে গেছে, আর বেতন আমি হিসাব করার জন্য লিখে রাখতেছি বেতন, তাহলে আমার কাছে থাকতেছে কি, বেতন হিসাব। তাহলে আমার কাছে যেটা থাকতেছে সেটাই হচ্ছে ডেবিট, যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। এই জন্যে গত ক্লাসে আগে তোমাদের গুরুত্ব দিছিলাম আমি হিসাবের শ্রেণীবিভাগ বা হিসাবের প্রকারভেদটার উপরে। এই ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব, এই তিনটা হিসাব যদি হিসাবের শ্রেণীবিভাগটা অনেকের ভালো করে জানা থাকে, তাহলে আমাদের যে কোনো অঙ্ক, শুধু জাবাদায় না, যে কোনো অঙ্ক করার জন্যে ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা হচ্ছে খুবই সহজ হবে। এখন তোমাকে আমি দেখাই সনাতন পদ্ধতি, দেখালাম, এবার দেখাই আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতি বলতেছে হিসাব বিজ্ঞানে কালের বিবর্তনে অনেক পরিবর্তনের কারণে আধুনিক পদ্ধতিটা যতটা সহজ, মানুষের সহজ করার জন্য যেটা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে, সহজ করে হিসাব করার জন্য সেটা বলা হচ্ছে আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি বলা হচ্ছে, দেখো আধুনিক পদ্ধতিতে বলা হচ্ছে দায় হিসাব। দায় হিসাব, দায় হিসাবটা কি জিনিস, দায় বলতে আগের দিন আলোচনা করছিলাম দেনাদার এবং পাওনাদার। দায় বলতে কি, আমার কাছ থেকে মানুষ যেটা পাবে সেটাকে বলা হচ্ছে দায়, মানুষ আমার কাছ থেকে যেগুলো টাকা পাবে সেটাকে বলা হচ্ছে দায়। তাহলে দায় হিসাবে বলতেছে, দায় বলতেছে দায় হ্রাস পেলে হচ্ছে ডেবিট, এখানে বলা হচ্ছে দায় হ্রাস করলে হচ্ছে, দায় হ্রাস পেলে হয় ডেবিট, দায় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। এখন দেখো দায় কোনটা বললাম, আমার কাছ থেকে মানুষ যেটা পাবে সেটাকে বলা হচ্ছে দায়। দায় যদি কমে যায় তাহলে কি আমার কাছে জিনিসটা আমার কাছেই থাকতেছে, দায় বৃদ্ধি পেলে কি মানুষ আমার কাছ থেকে পাচ্ছে। তাহলে দায় যদি হ্রাস পায় বা কমে যায়, তাহলে দায় কমে গেলে হচ্ছে আমার কাছে ডেবিট, আবার দায় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। আবার আসো 2 নম্বরে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাবটা সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিতে সেম। সম্পত্তি বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, সম্পত্তি কমে গেলে হচ্ছে ক্রেডিট। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে
হলে ক্রেডিট। মূলত আধুনিক এবং সনাতন পদ্ধতিতে সেম, প্রতিটা জিনিসেই একই, শুধু সহজ করার জন্যে দিনে দিনে আধুনিক যুগ দেশের যুগের সাথে তাল মিলে যে হিসাবটা সহজ করার জন্যে সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি। যেরকম সনাতন পদ্ধতিতেও আমি আলোচনা করলাম সম্পত্তিবাচক, সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে হয় ক্রেডিট। এখানে আবার 3 নম্বর আছে, দেখো ব্যয় হিসাব। ব্যয় হিসাব, ব্যয় হিসাবে হচ্ছে ব্যয় বাড়লে হয় ডেবিট, কমলে হয় ক্রেডিট। ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় কমলে হচ্ছে ক্রেডিট। আগের যেরকম নামিক বা আয় ব্যয় হিসাব আলোচনা করলাম আমি সনাতন পদ্ধতিতে, সেটাতে বলা হচ্ছে ব্যয় বা লোকসান হলে ডেবিট, আয় বা লাভ হলে হচ্ছে ক্রেডিট। এখানে বলা হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, ব্যয় হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। তার মানে খরচ যদি বাড়ে যায় আমার, সেটা হচ্ছে ডেবিট, খরচ কমে গেলে হচ্ছে ক্রেডিট। এখানে আর একটা জিনিস বাড়ে দেওয়া আছে 4 নম্বর, আয় হিসাব। ব্যয় এবং আয়টাকে আলাদা আলাদা করা আছে। আয়বাচক হিসাব বা আয় হিসাব। আয়বাচক হিসাব আয়বাচক হিসাব। এখানে বলা হচ্ছে আয়বাচক হিসাব। আয়বাচক হিসাবে বলা হচ্ছে হ্রাস পেলে হচ্ছে ডেবিট, বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। দেখো তাহলে আয় হ্রাস পেলে হচ্ছে ডেবিট, আয় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। তাহলে আয় যেরকম, আয় বৃদ্ধি পেলে এটা একটু সবসময় তোমাদের আমি যে পদ্ধতিটা বলতেছি যে আমার কাছে যা আসবে তাই ডেবিট, যা চলে যাবে হচ্ছে তাই ক্রেডিট। এখানে দেখো যদি আয় হ্রাস পায়, আমি উদাহরণস্বরূপ দেখা হচ্ছে ভাড়া পাওয়া গেল, মূলত ভাড়া যখন পাইলাম আমি 1000, আমি যদি আমার নিজের হিসাব করি তাহলে ভাড়া যদি আমি পাই, তাহলে ভাড়া পাওয়া গেল, তার মানে কি আমার আয় হয়েছে। আয় হলে অরিজিনালি আমার কাছে কি আসছে, টাকা আসছে। তাহলে এই টাকাটা আমি যখন টাকা আসছে আমার কাছে কি আসছে, টাকা। তাহলে নগদান হিসাব হচ্ছে আমার কাছে ডেবিট, আমার কি হিসাবে টাকা আসছে, ভাড়া হিসাব ক্রেডিট। দেখো তাহলে মূল থিমটা ঘুরে ফিরে সেই জায়গাতেই আসতেছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখো তাহলে আমি যেটা পাচ্ছি, মূলত আমার কাছে যেটা আসতেছে, ভাড়া কি আমি পাইছি, তাহলে আমার কাছে যে টাকাটা আসতেছে, আমার কাছে মূলত যেটা আসতেছে সেটা হচ্ছে ডেবিট, যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট। এখন জাবেদার মূল কাজ হচ্ছে একটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। এখন ক্রেডিট নির্ণয় করার পদ্ধতিটা তোমাদের কাছে আলোচনা করলাম আমি। আলোচনার ক্ষেত্রে মূল আমার যেটা জিনিস সেটা হচ্ছে আমি যেটা তোমাদের বইয়ে বিস্তারিত যেভাবে আছে সেটাই খুব সুন্দরভাবে আলোচনা করছি আশা করি। এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার যেটা মূল থিম, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করতেছি সেটা হচ্ছে মূল জিনিসটা হচ্ছে মূল থিমটা হচ্ছে আমি যে অঙ্কই করব, যে হিসাবটাই করব, প্রথমে কাজ হবে আমি মনে করব যে আমি আমার নিজের হিসাব করতেছি। তাহলে যদি আমি আমার নিজের হিসাব করতে পারি সব সময়ের জন্য, জাবেদার ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমি যদি মনে করি যে আমি আমার নিজের হিসাব করতেছি, তাহলে সব সময় আমার কাছে যা আসবে তাই ডেবিট, যা চলে যাবে সেটা হচ্ছে ক্রেডিট।
সেই এই এই কথাটারই মূল আলোচনা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম, এই মূল জিনিসটাই বিভিন্নভাবে বোঝানো হয়েছে। যেরকম ব্যক্তিবাচক হিসাবে বলা আছে সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট। আমি যদি আমার হিসাব করি তাহলে যে সুবিধা গ্রহণ করবো কি, তাহলে আমার কাছে আসতেছে, তাহলে হচ্ছে ডেবিট। তাহলে ঘুরে দাঁড়ালো কি, আমার কাছে যা আসতেছে তাই ডেবিট, যা চলে যাচ্ছে সেটা হচ্ছে প্রদানকারীকে, যাই আমাকে দিচ্ছে তো তার কাছ থেকে কি চলে যাচ্ছে, প্রদানকারী যাচ্ছে, তাই হচ্ছে ক্রেডিট। আবার দেখো সম্পত্তিবাচক হিসাবে বলা হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি কমে গেলে হচ্ছে ক্রেডিট। এখন যদি আমি আমার নিজের হিসাবটা মনে করি তাহলে কি দাঁড়াচ্ছে, সম্পত্তি বৃদ্ধি পেলে কি আমার নিজের কাছেই আসবে, তাহলে আমার নিজের কাছেই যদি আসে তাহলে আমার কাছে যেটা আসতেছে সেটা হচ্ছে ডেবিট, আর সম্পত্তি কমে গেলে হচ্ছে ক্রেডিট। তাহলে সম্পত্তি কমে গেল মানে আমার সম্পত্তি কমে গেল, তার মানে আমার কাছ থেকে চলে গেল, তার মানে আমার কাছ থেকে যা চলে গেল সেটা হচ্ছে ক্রেডিট। আবার বলো আয় ব্যয়বাচক হিসাব বা নামিক হিসাবে বলা হচ্ছে ব্যয় বা লোকসান হলে ডেবিট, আয় বা লাভ হলে হচ্ছে ক্রেডিট। এখানে তোমাদের একটু উল্টা মনে হতে পারে সব সময়, ব্যয় বা লোকসান হলে ডেবিট, আয় বা লাভ হলে হচ্ছে ক্রেডিট। তোমাদের প্রাথমিক দিক শুনতে মনে হচ্ছে যে বেতন প্রদান 1000 টাকা, আয় বা লাক্ষণ হচ্ছে যে খরচ বা ব্যয় হলে হচ্ছে বেতন প্রদান করলাম। যদি আমি আমার নিজের হিসাব করি তাহলে আমার কাছ থেকে বেতন প্রদান করলে টাকা চলে গেছে, তাহলে যেটা আমার কাছে চলে যাচ্ছে সেটা ক্রেডিট। আমি নিজে হিসাব করার জন্য কি লিখে রাখবো, আমার কাছে কি থাকতেছে, তাহলে বেতন হিসাব ডেবিট, আর আমার কাছে টাকা চলে গেল নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এখন দেখো তাহলে ঘুরে ফিরে কি দাঁড়াচ্ছে, আমার কাছে যেটা থাকতেছে সেটাই ডেবিট, যেটা চলে যাচ্ছে সেটাই ক্রেডিট। তাহলে মূল থিমটা এই দাঁড়াচ্ছে যে আমি যখন যে কোনো ধরনের যেটা অঙ্কই করব সেই অঙ্কের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমি চিন্তা করব যে এটা আমি আমার নিজের পার্সোনাল হিসাব করতেছি, তাহলে আমার জন্য সব ধরনের অঙ্ক করাই সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাসে আশা করি তোমাদের আমি অঙ্ক শুরু করতে পারবো, এবং অঙ্কের ভিতরে আরও দুই আলাদা আলাদা কোনো জিনিস আসবে অথবা নতুন কোনো জিনিস আসবে, সেই জিনিসগুলো সেই সময় আমি আলাদাভাবে তোমাদের বুঝিয়ে দেবো। আজকে শুধু জাবেদা যে অঙ্ক করব সেই অঙ্কের যে মূল থিম বা জাবেদার কাজ বা যে পদ্ধতি, সেই পদ্ধতিটা তোমাদের কাছে আলোচনা করলাম। আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, বাড়িতে থাকো, সাবধানে থাকো এবং পড়াশোনা করো। আর আমাদের ক্লাসগুলা অবশ্যই দেখার চেষ্টা করবে এবং আমাদের দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমরা অবশ্যই তোমাদের সুবিধা অসুবিধাগুলো কী ধরনের হচ্ছে, কোন সমস্যা থাকতেছে বা কোন জায়গায় কোনটা সমস্যা হচ্ছে, কোন কথা বুঝতে পারতেছো না, সেই জিনিসগুলো আমরা আবার পরবর্তীতে আলোচনা করব। আশা করি ভালো থাকো। আল্লাহ হাফেজ।